বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস এবং আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা মীর। দর্শক, আজকে বইমেলায় আমাদের আলোচনার বিষয় থাকবে প্রকাশনা ও তারুণ্য ভাবনা। আসলে প্রকাশক যারা হতে চান তারা কি করতে চান, তাদেরকে কি করতে হবে? কোনো পড়াশোনা করতে হবে, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে হবে, নাকি ওয়ার্কশপ করতে হবে? এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলতে চাই। কতজনই বা প্রকাশক হতে চান এবং যারা প্রকাশক আছেন তারা তরুণদের লেখা কিভাবে বাছাই করেন, অর্থাৎ যারা লেখক হতে চান তাদের সঙ্গে প্রকাশকের যে যোগাযোগ সেই বিষয়টি নিয়েও আমরা আলাপ করব। একই সঙ্গে আসলে আমরা আলাপ করতে চাই যারা নতুন আসছেন এই প্রকাশনা সংস্থায়, এই পেশার আসলে ভবিষ্যৎ কি, কিংবা তারা যে এই তরুণ লেখকদের লেখনী নিয়ে আসতে চান পাঠকদের সামনে, সেটাই বা কিভাবে প্রকাশ করছেন, পাঠকরা কি সাদরে গ্রহণ করছেন সেই বইগুলো, সেসব বিষয় নিয়েও আমরা আলোচনা করব। সুকন্যা, আমরা আসলে অনেকেই দেখেছি ছোটবেলায় তারা হয়তো বলে যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেকে হয়তো বলেন যে লেখকও হব। অনেকে স্বপ্ন থাকে, সুপ্ত বাসনা থাকে ছোটবেলায় মনে মনে যে বড় হয়ে সে লেখক হবে। কিন্তু প্রকাশক কতজন আসলে হতে চায় বা প্রকাশক যে হওয়া যায় সেটি বা আমরা কয়জন জানি? এবং একই সঙ্গে আমার মাথায় কিন্তু প্রশ্ন আসে যে প্রকাশনা এই পেশাটাকে আসলে কতজন ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ এক একটা প্রকাশনা সংস্থার কিন্তু অনেক বয়স। কেউ 10 বছর ধরে প্রকাশনা সংস্থায় যুক্ত রয়েছেন, কেউ বা দেখা যাচ্ছে যে মাত্রই এসেছেন এই পেশাতে, এবং এই পেশাটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ আমি বলবো। এবং গতকালই আমরা আলোচনা করছিলাম যে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি, তো যদি ডিজিটাল প্ল্যাটফর্মে বইগুলো চলে যায় তখন আসলে এই প্রকাশনা শিল্পের কি হবে? তখন কাগজে বইকে আমরা আর পাবো, নাকি একেবারে ডিজিটালের দিকেই আমরা চলে যাব বইগুলোকে নিয়ে? এই বিষয় নিয়ে আলাপ করতে দুজন অতিথি আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন এবং আমরা আসলে তাদের সঙ্গে কথা বলবো তারুণ্য, প্রকাশনা এবং পাঠক, সাথে তো চলেই আসবেন এই বিষয়গুলো নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন আল হামারি প্রকাশনী সংস্থা, প্রকাশক রয়েছেন খান মোহাম্মদ মুরসালিন, এবং আমার বাম পাশে রয়েছেন জয় শাহরিয়ার, একই সঙ্গে প্রকাশক, লেখক এবং সঙ্গীত শিল্পী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই জয় শাহরিয়ার, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনি প্রকাশক হবেন বড় হয়ে? প্রকাশক হব আসলে ছোটবেলা থেকেই ভেবেছি, কারণ আমি এমন একটা পরিবারে বড় হয়েছি। আমার বাবা সাংবাদিক ছিলেন, ওনার একটা পত্রিকা ছিল। সো আমার এই ছাপাখানার সাথে সখ্য একেবারে ছোটবেলা থেকে। আমি স্কুল থেকে ফেরার পথে বাবার সাথে প্রেসে যেতাম, সেখান থেকে বাসায় ফিরতাম। আর বইমেলায় আসা একদম ছোটবেলায় থেকেই বাবা মার হাত ধরে। তো তখনই মনে হতো এই যে স্টলগুলো দেখতে আসি বা যেখান থেকে বই কিনতে আসি, একটা সময় আমার বইমেলার স্টল থাকবে। পরে যেটা হয়, আমার মূল পেশা যেহেতু গান, আমি গানে ব্যস্ততার কারণে হয়তো আমার আনুষ্ঠানিক প্রকাশনায় আসতে সময় লেগেছে। যখনই সুযোগটা হয়েছে তখন সেটা আমি নিয়ে আমরা বছর চারেক হবে 2020 নভেম্বর থেকে আজব প্রকাশ আনুষ্ঠানিকভাবে কাজ করছি। আজব প্রকাশ থেকে এবার কতগুলো বই বেরিয়েছে? আজব প্রকাশ থেকে এবার 30টির বেশি বই আসবে। ইতিমধ্যে 20টির উপরে চলে এসছে। আরও 10টি বা তার চেয়ে একটু কম বেশি বই আগামী কয়েকদিনের মধ্যে আসবে। এই যে 30টি বইয়ের মধ্যে নতুনদের লেখা কতগুলো, আর মানে পুরনোদের লেখা কিরকম আছে সংখ্যায়? পুরো মিশেলই আছে। আমাদের আজব প্রকাশের প্রকাশনার ক্ষেত্রে এটাই এক ধরনের কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে নবীন এবং প্রবীণের মেলবন্ধনটা থাকে। আমি শুধু একটা উদাহরণ দিলেই বুঝবেন। আমাদের এবারের প্রকাশনার যেই তালিকা, সেখানে আশিক নামে একটা ছেলের বই আছে, যার প্রথম বই ওই কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে, মানে 17-18 বছর বয়স। আবার আমাদের প্রকাশনা থেকে এসছে শহীদ মাহমুদ জঙ্গির পঞ্চকবিকে নিয়ে একটা বই, নীলাম্বরী শাড়ি পরে। তো জঙ্গি ভাই আমাদের দেশের প্রথিতযশা গীতিকবি, উনি কাজ করছেন 40 বছর ধরে। তো এই মেলবন্ধনটাই আমরা আসলে ঘটাতে চাই, তরুণ এবং প্রবীণ। অর্থাৎ এটা তো একটা রিলে রেসের মতো, শিল্প সাহিত্যের চর্চাটা তো আসলে রিলে রেসের মতো, যে বাংলা সাহিত্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে সবার কাজই আছে আজব প্রকাশে। আপনি একজন গীতিকারও বটে। আমরা আসলে আপনার কাছ থেকে শুনতে চাই, মানে বইগুলো কিভাবে বাছাই করেন, যারা তরুণ আছেন তাদের বই কিভাবে বাছাই করেন। কিন্তু তার আগে আমাদের আরেকজন অতিথির কাছে আমরা একটু যেতে চাই। সুকন্যা, একটু জানতে চাই, আপনি আমাকে একবার বলেছিলেন যে আপনার এই প্রকাশনী সংস্থাটি একদম বংশ অনুক্রমে চলে আসছে, আপনার দাদার হাত দিয়েই আসলে এই প্রকাশনী সংস্থার যাত্রা শুরু। একটু জানতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আলহামরা প্রকাশনীর দায়িত্বে আছি। আলহামরা প্রকাশনীটি 1948-এ প্রতিষ্ঠা করা হয়। আমার দাদা যান কবি খান মোহাম্মদ মঈনুদ্দিন এটি প্রকাশ করেন।
তারপর আমার দাদা জানের পরে বাবা, এরপরে মাঝখানে আমি দীর্ঘ 10 বছর সাংবাদিকতায় ছিলাম। তো তারপর মনে হয়েছে যে প্রকাশনাটাও আসলে জার্নালিজমেরই একটা ফর্ম ইন এ গ্রেটার পার্সপেক্টিভ, আর অনেক বড় ক্যানভাসে কাজ করার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আমি 2017 সালে আমি প্রকাশনায় চলে আসি এবং তখন থেকে আমি আসলে নন ফিকশন এবং পলিটিক্যাল বই নিয়ে বেশি কাজ করি আর কি। এবার কতটি বই এসেছে এবারের বইমেলা? এবারের বইমেলাতে আমাদের মোট 15টি বই আসছে এবং আমরা সারা বছর ধরে এগুলো হোমওয়ার্ক করে 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 করেই কাজ করি। আমরা যে খুব বেশি সংখ্যক বই নিয়ে কাজ করি এমন না, কিন্তু আমরা চেষ্টা করি যে এই বইয়ের হায়াত যেন অন্তত 30 বছর হয়। আপনি তো একই সঙ্গে বাংলাদেশ এবং ভারত দুটি দেশেরই লেখকের বই প্রকাশ করে আসছেন। কি মনে হয় যে দুই লেখকের ভাবনা নিশ্চয়ই সমসাময়িক প্রেক্ষাপটের পরিস্থিতিতে আসলে ভিন্ন রকম। কেমন লেখনী আসে তাদের হাত থেকে? আসলে লেখার বিষয়টা কাইন্ড অফ বিল্ডিং অফ ন্যারেটিভ। সো ফলে যেটা হয় যে একটা সোসাইটির বিভিন্ন ডিসকোর্সগুলো আছে, যে নতুন নতুন যে ফেনোমেনাগুলো আসে, এগুলো দেখার যে পার্সপেক্টিভগুলো, আমরা চেষ্টা করি যে সকল দিক থেকে সামগ্রিকভাবে যেন বিষয়টা মানে বিষয়গুলো উঠে আসে এবং এগুলো যেন ওয়েল ডকুমেন্টেড হয়। ফলে আমরা চেষ্টা করি যে দুই দেশের মধ্যে পিপল টু পিপল কানেক্টকে সামনে রেখে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রকাশনাগুলো করার চেষ্টা করি আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আসলে যে প্রসঙ্গে কথা বলতে চাইছিলাম যে বইগুলো বাছাই করা হয় কি করে, সেই প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম। কিভাবে বাছাই করেন যে কোন বইটা রাখবেন কোনটা রাখবেন না? খুব সোজা, যে বই পড়ে মনে হয় প্রকাশের যোগ্য ভালো বই। কারণ আমার প্রকাশনের ক্ষেত্রে আমরা ঠিক ওরকম জনরা বেসড বায়াস না, আমি সব ধরনের বই করতেই আগ্রহী। আমরা যেমন গানের অনেক বই করি, যেহেতু আমি গানের মানুষ, এর বাইরে গল্প, উপন্যাস, কবিতা, মানে ফিকশন নন ফিকশন সবই করি। এবং এক্ষেত্রে আমরা লেখকের বয়স কত, তার অভিজ্ঞতা কতটুকু, কিংবা তিনি কতটা জনপ্রিয় সেটা বিচার না করে আমরা আসলে লেখাটাকেই মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিই। তাই আমাদের সাথে প্রকাশনার ক্ষেত্রে আমরা প্রথম স্ক্রিপ্টটা, আমাদের একটা সম্পাদনা পর্ষদ আছে, আমাদের ওই টিমের হয় সবাই পড়ে অথবা 1 থেকে 2 জন আমরা গোছু করি পুরো স্ক্রিপ্ট। পুরো পাণ্ডুটা পড়ার পর যদি আমাদের মনে হয় আমরা প্রকাশ করতে চাই, প্রকাশ করতে পারি, তখন আমরা প্রকাশনা যাই। মানে 30টি তো এবার প্রকাশ করছেন, বই পেয়েছিলেন কতগুলো, বাদ দিলেন কতগুলো? প্রায় ডাবল হবে, 50টার উপর হবে। পাণ্ডুলিপি থেকে আমরা বাছাই করে 30টির মতো কাজ করছি। এই যে বাছাই করলেন, লেখকরা কি আপনাদের খুঁজে বের করেন নাকি আপনারা লেখকদের খুঁজে বের করেন? আপনাদের মেলবন্ধনটা আসলে কিভাবে হয়? দুটোই, আমরাও খুঁজে বের করি, আমাদেরকেও খুঁজে বের করে। মানে বিষয়টা এমন হয় যে যারা আজব প্রকাশের বই পড়েন বা আজবকে চেনেন, তারা নিজেরাই অনেক সময় আগ্রহী হয়ে, উদ্যোগী হয়ে আমাদের কাছে মেইল করেন স্ক্রিপ্ট। আবার আমরাও আমাদের বিস্তৃতি যেহেতু চাই আমরা, সেক্ষেত্রে যাদের সাথে আমরা কাজ করছি, এর বাইরেও যাদের সাথে কাজ করি নাই কিন্তু আমাদের মনে হয় তারা ভালো কাজ করেন বা ওই লেখকদেরকে আমরা আমাদের ক্যাটালগে চাই, আমরা তাদের সাথে যোগাযোগ করি। তো এটা আসলে ভাইস ভার্সা, দুটোই হয়। দুটোই হয়। প্রকাশক হতে গেলে কি করতে হয়? ইদানিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নতুন একটি বিভাগ দেখছি, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ। তো এরকম ডিপার্টমেন্ট থেকে পড়তে হবে, ওয়ার্কশপ করতে হবে, বা কিভাবে আসলে প্রকাশক হওয়া যায়? আসলে প্রকাশনা তো একটা মানে ফর্ম অফ আর্ট। আর্টিস্ট কখনো শিখিয়ে করানো যায় না। আমি প্রকাশককে আর্টিস্টই বলবো, কারণ পুরো একটা আর্টওয়ার্ককে তিনি কলার করে আনেন। সো এবং এটার সাথে কিন্তু অনেকগুলো জিনিস জড়িত, টেকনিক্যাল জিনিস যেমন আছে, আবার সেটার সাহিত্যমান বলি, নন ফিকশনের ক্ষেত্রে সেটার তথ্য নির্ভুল হওয়ার বিষয় আছে, বানান, সম্পাদন, সব কিছু মিলিয়ে এখানে পড়াশোনা করতে পারলে তো ভালো, কিন্তু কারিগরি এবং কি বলবো প্র্যাকটিক্যাল জায়গাটা আসলে অনেক কঠিন বা অন্যরকম। এক্ষেত্রে আমার মনে হয় প্যাশন এবং ডেডিকেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যিনি মনে করেন তিনি আসলেই প্যাশনেটলি ভালোবাসেন এই জায়গাটিকে এবং তার ওই ডেডিকেশন থাকে, কারণ এটা দুম করে এসে অনেক সাফল্য পাওয়ার জায়গা খুব কম, 2-1 জনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু মানে বই প্রকাশনার মাধ্যমে সেটাকে সফল করা কঠিন জায়গা। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় এই প্যাশন আর ডেডিকেশনটা থাকা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ওই যোগ্যতাটা তো থাকতেই হবে, কারণ বই বিক্রি আর আলো পটল বিক্রিতে এক না, কিছু জিনিস এক। বিক্রির ক্ষেত্রে, মার্কেটিং, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হয়তো আপনি যখন ডিস্ট্রিবিউশন শিখবেন কাজে লাগবে, কিন্তু বই কিংবা যে কোনো আর্ট ওয়ার্ক, সেটা ক্যাসেট, গান,
ছবি, মুভি, এগুলি একটু নিশ এবং একটু অন্যরকম বিষয়। তাই এগুলিকে বিক্রি করবার ক্ষেত্রে শুধু মানে ব্যাপারটা যাতে বিকৃত না হয়ে যায় বিক্রির বিষয়টা, তো এই বিষয়গুলি বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে সৃজনশীল যে কোনো কিছুই মানুষের কাছে পৌঁছে দেওয়া খুব কঠিন একটি বিষয়, আবার অনেক সময় দেখা যায় এটা একটা সহজ বিষয়ও, কিন্তু সময়ের উপর আসলে অনেক কিছু নির্ভর করে। আমি একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই মোরসালিন ভাই, সেটি হচ্ছে ভাইয়া যেটি বললো যে বিক্রি যাতে বিকৃত না হয়ে যায়, আবার এখানে কিন্তু একই সঙ্গে পেশাটাকেও মাথায় রাখতে হয়, একই সঙ্গে ব্যবসাটাকেও মাথায় রাখতে হয়। তো আপনারা যখন তরুণ লেখকের বই নিয়ে আসছেন বাছাই করে, কিভাবে আসলে নির্বাচন করেন যে এই বইটি আসলে পাঠক তুলে নেবেন বা এই বইটি দিয়ে আসলে আপনার ব্যবসাটি সামনের দিকে এগিয়ে যাবে? আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয়ে আমার কাছে মনে হয় যে সবার একটু মনোযোগ আকর্ষণের দাবি রাখে, সেটা হচ্ছে যে একটা মানে খুব পপুলিস্ট একটা ভাবনা আমরা চিন্তা করি যে আসলে বইয়ের পাঠক কমে যাচ্ছে কিনা, কিন্তু আমি এটাকে একটু ক্রিটিক্যালি দেখার চেষ্টা করি যে আসলে আমরা সঠিক বইটি সঠিক পাঠকের কাছে পৌঁছে দেওয়ার যে সেই চেইনটা তৈরি করতে পারছি কিনা এবং সেই কালচারটা আসলে বাংলাদেশে ডেভেলপ হয়েছে কিনা। যেমন ধরেন বড় বড় তথাকথিত বড় বড় প্রকাশনা সংস্থাদের বিভিন্ন দেখা যায় সামর্থ্য বেশি, জনবল বেশি, কনসেপ্ট ডেভেলপমেন্টে তাদের আলাদা সময় দেওয়ার মানুষ জনবল আছে, কিন্তু ইন জেনারেল যারা মিড লেভেলের কিংবা যাদের সামর্থ্য সীমিত তারাও আসলে একটা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে নাকি, গ্রাউন্ড পাচ্ছে নাকি, এবং সেই সোসাইটিটা মানে প্রকাশকদের মধ্যেও এবং প্রকাশনা সেক্টরেও সেই হেলদি সোসাইটিটা গড়ে উঠছে কি না, সেই ব্যাপারে আসলে আমাদের অনেক কাজ করার বিষয় আছে। যেমন অনেকে হয়তো বা মনে করেন যে অনেক পপুলার একটা বই হয়ে গেছে অথবা অনেক পাঠকপ্রিয়তা পেয়ে গেছে, এতে কিন্তু অনেকে ইন্সপায়ার্ড হয়, কিন্তু ইন্সপায়ার্ড হয়ে এসে কিন্তু আবার অনেকে কিন্তু অনেক কিছু হারিয়েও ফেলে। ফলে এখানে আমরা যারা প্রকাশকদের মধ্য থেকে আসলে এই এনভায়রনমেন্টটা একটা ব্যবসা বান্ধব এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অনেক 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 কাজ করার জায়গা আছে বলে আমি মনে করি। খুব সহজ যে বিষয়টা কিন্তু আমরা আপেক্ষিক অর্থে ধরে নেই, সেটা আসলে অতটা সহজও নয়। প্রকাশনা ওই যে বলে না সহজ কথা যায় না বলা সহজে, যায় আমার মনে হয় বিষয়টা অনেকটা এরকম, সহজ একদম। কাজটা যায় না করা সহজে। আমরা বিরতি নেব, কিন্তু বিরতি নেওয়ার আগে আপনার কাছে আসলে শেষ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আপনি তো লেখেনও, এবার কোনো নতুন বই এলো কি? আমার এবার একটা কবিতার বই এসছে, বইটার নাম হচ্ছে সুর ছাড়া কবিতারা। আমি যদি মূলত গানের মানুষ, আমার কবিতাগুলো সাধারণত গান হয়ে যায়। তো গত 20-22 বছরে যেই কবিতাগুলো গান হয়নি সেই কবিতাগুলোর সংকলন সুর ছাড়া কবিতারা। অনেক ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই এই বইটিও সবাই পড়বেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা নিচ্ছি এখন একটি ছোট্ট বিরতি, বিরতির পরে বইমেলার আরও অনেক বই এবং প্রকাশনার গল্প আসলে শোনাবো। ফিরছি কিছুক্ষণের মাঝে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কি আছে এই প্রাণ ম্যাজিক কাপে, যার জন্য ক্লাসরুমে এত চিৎকার চেঁচামেচি? I love প্রাণ ম্যাজিক কাপ। কি মজা! আমিও খাবো ম্যাজিক কাপে লিচুর মজার সাথে প্রাণ ম্যাজিক কাপ। ম্যাজিক এখন মুখে দিলেই। মোজো এখন বাংলাদেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড। এই জয় বাংলাদেশে, এই জয় তারুণ্যে। মোজো, অন্তরে তারুণ্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এসো চকলেটি দুনিয়ায়, চকোলেটে মন হারায়। এসো হেসে হেসে বেড়াই রঙে, নতুন দিনে মুখটা ভরুক।
যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিরতির পরে আবারও আমি অন্তরা বিশ্বাস এবং আরেক প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে সুকন্যা আমির। এবং এই বইমেলায় যদি আমরা দেখি যে এত প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এত বই প্রতিদিন আসলে বের হচ্ছে, কিন্তু কতটা বই মানুষ আসলে কিনছে, কতগুলো বই আসলে পাঠকপ্রিয়তা পাচ্ছে, সেই বিষয়টি নিয়ে আসলে অনেকেই প্রশ্ন তুলছেন। সব বই সবাই কিনছেন না, অনেক বই কম বিক্রি হচ্ছে, অনেক বই অনেক বেশি বিক্রি হচ্ছে। এক একজনের আগ্রহের জায়গাটাও আসলে এক এক রকম। কেউ হয়তো ইতিহাস নিয়ে পড়তে পছন্দ করেন, কেউ হয়তো কেবলই উপন্যাস পছন্দ করেন, আবার কারো পছন্দ কবিতার বই। প্রতি বছরই আমরা দেখি কবিতার বই আসলে সবচাইতে বেশি বিক্রি হয় এই বইমেলায়, সবচাইতে বেশি আসে এই বইমেলায়। বিক্রির সংখ্যাটা অনেকে বলেন যে উপন্যাস বেশি বিক্রি হয়, কেউ বলেন যে অন্যান্য প্রকাশনী আছে, অন্যান্য যে সকল বই রয়েছে সেই বিষয়গুলোতেও আসলে অনেকেই আগ্রহ দেখান, যেমন প্রবন্ধ, অনেকে প্রবন্ধও পাঠ করেন। তো এই যে এক একজনের এক এক রকমের আগ্রহ, সেই বিষয়টাকে মাথায় রেখেই প্রকাশকরা বিভিন্ন ধরনের বই আসলে এনে থাকেন। তার পাশাপাশি আরেকটি বিষয় তো থেকেই যায়, কেবল পাঠকের চাওয়াই নয়, লেখকের চাওয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ লেখকরা কী লিখতে চান সেই বিষয়টাও আসলে প্রকাশকরা দেখতে চান। এবং এই প্রকাশক এবং তারুণ্য ভাবনা নিয়েই আজ আমরা কথা বলছিলাম। বিশেষ করে যারা তরুণ রয়েছেন তারা আসলে কী ভাবেন সেটিও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা একটি প্রকাশনীর সামনে রয়েছি, এটিও একটি ভিন্ন ধরনের প্রকাশনী, দ্বিমিক প্রকাশনী। তারা আসলে কী ধরনের বই বিক্রি করেন এনেছেন সেটি আমরা দেখতে চাই। অনেক গণিতের বই আমরা দেখতে পাচ্ছি, এখানে কিভাবে আসলে প্রবলেম সলভ করা যায় সেই বিষয়ে বই রয়েছে। আমরা আসলে আপনাদের কাছে একটু জানতে চাই যে কী ধরনের বই আসলে মূলত রয়েছে আপনাদের প্রকাশনী। এখানে গণিত আর তথ্য প্রযুক্তি বিষয়ক বই আছে, এইগুলোই আর কি আমাদের কাছে। অর্থাৎ এর বাইরে আর কোনো ধরনের বই নেই আপনাদের? না, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং যতগুলো বই রয়েছে, অর্থাৎ এই যে নতুন সময় ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে প্রকাশক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের প্রকাশনার মধ্যে এক ধরনের ভিন্নতম চিন্তা নিয়ে এসেছেন। তারা চেষ্টা করছেন একদম যুগের সাথে তাল মিলিয়ে এই সময়ের জন্য যে বইগুলো প্রয়োজন সেই বইগুলোই আসলে তারা প্রকাশ করবেন। আমরা আরও কিছু প্রকাশনীতে যেতে চাই এবং তারা কি কি বই আসলে বের করছেন সেটিও আসলে দেখতে চাই। এবং এই মুহূর্তে আমরা যে প্রকাশনীটির সামনে রয়েছে সেটি হচ্ছে কথা মেলা প্রকাশন। কথা মেলা প্রকাশনের থেকে আসলে যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি, একটি তো ভীষণ পরিচিত বই, তুমিও জিতবে, সেই বইটি দেখতে পাচ্ছি। এটি নতুন নয়, অনেক পুরনো একটি বই। এছাড়াও ইসলামের 4 খলিফার সোনালী দিন, এই বইটি রয়েছে। দীপান্বিতা M.A. বাড়ি বাদল তার লেখা এই বইটি রয়েছে। মাদার তেরেসার জানা অজানার কথা রাশিদ মামুন লিখেছেন। বারমুডা ট্রায়াঙ্গেল, বহু পুরনো বই, সেই বইটিও আসলে আমরা দেখতে পাচ্ছি। নতুন কি বই এলো এবার সেই বিষয়ে একটু জানতে চাই। বই আমাদের এখনো আসেনি, আসবে ইনশাল্লাহ, দোয়া করতেছি প্রায় সপ্তাহখানেকের ভিতরে। তবুও আমাদের আগে যে বইগুলো ছিল ভালো ভালো লেখকের, এগুলো আমরা বর্তমানে এখন রেখেছি এখানে। এছাড়া এখনো নতুন বই আসার সিদ্ধান্ত এখন রাখিনি। অনেক ধন্যবাদ আপনাকে। এবার কিন্তু অনেক প্রকাশনীতেই আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে নতুন বই এখনো আসেনি, কারণ এবার আসলে বইমেলার ঠিক আগের সময়গুলোতে কাগজের ভীষণ সংকট ছিল। তো অনেকেই চাইলেও বইয়ের সব কিছু প্রস্তুত থাকলেও বইগুলোকে পাবলিকেশনে তারা দিতে পারেননি, তারা প্রিন্ট করতে পারেননি শুধুমাত্র কাগজের অভাবে। এই মুহূর্তে এই বইয়ের আরও গল্প শুনবো সুকন্যা আমিরের কাছ থেকে। সুকন্যা আমির রয়েছে বইমেলার অন্য প্রান্তে। সুকন্যা, আপনি একটু জানাবেন সেখানকার বইগুলোর খবর। অন্তরা, আমরা কিন্তু শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ছিল প্রকাশনা ও তারুণ্য ভাবনা। এই যে পড়াশোনার যেই স্পিরিটটা বলি বা আগ্রহটা বলি, সেটা কিন্তু একদম ছোট বয়স থেকেই শুরু হয়ে যায়। এবং আমরাও জানি যে একদম 3 মাস বয়স থেকে শুরু করে এখনকার যুগের বাবা মায়েরা কিন্তু সেই ছোটবেলা থেকেই গল্পের ছলে ছলে ঘুম পাড়িয়ে থাকে শিশুদের, এবং সেখান থেকেই শুরু হয় এই পড়াশোনার ভাবনাটি।
পড়াশোনার আগ্রহটি। এবং আপনি বুঝতেই পারছেন যে এই মুহূর্তে রয়েছি আমি শিশু চত্বরে, এবং পুরো বইমেলা জুড়ে শিশুদের নিয়ে একটি আলাদা করে আয়োজন করা হয়, যেখানে শিশুদের অনেক প্রয়োজনীয় বই থেকে শুরু করে খেলার ছলে যে পড়ালেখা আয়ত্ত করার যে সেটি কিন্তু তারা অর্জন করে থাকে। এবং এই মুহূর্তে আমি গফি একটা স্টলে রয়েছে এবং সেখানে নানান রকমের বই দেখতে পাচ্ছি। স্টোরি টেলিং আছে, বর্ণ গল্প শেখা আছে, নৈতিকতার শিক্ষাগুলো যেগুলো রয়েছে সেগুলো গল্পের ছলে কিন্তু এই স্টলটি শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন। আমরা একটু জানতে চাই যে এবার শিশুদের নিয়ে অনেক রং বেরঙের আপনারা বই নিয়ে এসেছেন, প্রতি বছরই আমরা দেখে থাকি, এবার নতুনত্ব কি রয়েছে? এইবার নতুন আমাদের এখনো আসেনি, আমাদের আসবে আগামী সপ্তাহে শনিবার আমাদের বর্ণগল্প 6, যে আসলে আমাদের বর্ণগল্প 5 পর্যন্ত সিরিজ আছে। সো 6 এর জন্য প্রত্যেকটা পার্সনই অপেক্ষা করে আছে, আমাদের গুফির মেম্বার অ্যান্ড গুফির যে সকল ক্লায়েন্ট আছে। সো আমাদের এখন প্রতীক্ষিত বই হচ্ছে বর্ণগল্প 6। আগ্রহ কোনটা, কোন বইটাতে আসলে বেশি দেখতে পান? যারা অভিভাবক আসেন তাদের পছন্দসই বই কেনা হচ্ছে, নাকি যারা শিশুরা আসছেন তাদের পছন্দ অনুযায়ী অভিভাবকরা বই কিনে দিচ্ছেন? আমাদের সাধারণত দেখা যায় যেহেতু শিশু তো সবকিছুই, সব বাচ্চারাই আসলে পছন্দ করে। আর সব থেকে বেশি যেটা যাচ্ছে আমাদের সিঙ্গাপুর ম্যাথ একাডেমিক একটা বই, যেটা সিঙ্গাপুর কারিকুলামে আসলে করা। এই বইটা সিঙ্গাপুর কারিকুলামে করা। সো এই বইটা বর্তমানে যথেষ্ট ভালো একটা হাইপ আছে। সো এইটা সব থেকে ভালো যাচ্ছে। এখন তো আসলে ডিজিটালের যুগ এবং অনেকে আসলে অনলাইনেও বই কিনে থাকেন, অনেকে দেখা যাচ্ছে যে পছন্দ যেই বইগুলো সেগুলো ইম্পোর্ট করেও নিয়ে আসেন। তো আপনাদের এরকম ব্যবস্থা আছে কিনা যারা আসলে অনলাইনে বই কিনতে চান? যারা আমাদের থেকে অনলাইনে যারা বই পারচেস করতে চায় আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি পারচেস করতে পারবে। অ্যান্ড বইমেলা উপলক্ষে আমাদের ওয়েবসাইটেও 25% ডিসকাউন্ট চলছে, এবং যেটা হচ্ছে অ্যান্ড প্রত্যেকটা পার্সেলের সাথে একটা করে বইমেলা উপলক্ষে অ্যান্ড ফেব্রুয়ারি মাস উপলক্ষে গিফট যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অন্তরা, শুনছিলেন যে শিশুদেরকে নিয়ে আলাদা একটি ভাবনা নিয়ে আসলে যারা প্রকাশক রয়েছেন তারা নিয়ে আসছেন বই এবং শিশুদের হাতে কিন্তু তুলে দিচ্ছেন। আপনার ওখানে বাকি কি খবর রয়েছে আমরা জানতে চাই। আমার এখানে আসলে আরও অগণিত প্রকাশনী রয়েছে এবং তাদের বইয়ের খবরও জানাতে চাই, কিন্তু তার আগে একটু চট্টগ্রাম থেকেও ঘুরে আসতে চাই। চট্টগ্রামেও বইমেলা চলছে, সেখানে আছেন নয়ন বড়ুয়া জয়। নয়ন আমাদেরকে জানাবেন যে চট্টগ্রামের বইমেলার খবরটা কি, সেখানে কি বইমেলা পুরোপুরি জমে উঠেছে বা আজকে মানুষের সমাগমটাই বা কেমন? আমাদের জাতি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের জাতীয় পতাকা। দেখি কার কার হাতে আছে জাতীয় পতাকা, দেখি তো একটু করে। বাংলাদেশ, 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 বিভিন্ন লেখকের বই আছে পছন্দের বাংলাদেশ। দর্শনার্থী বেড়েছে, আমরা দেখছি বিশেষ ক্ষেত্রে পড়ুয়া শিক্ষার্থী, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারাই ছুটে এসেছেন। তো এখানে পছন্দের লেখকের বই খোঁজাখুঁজি করছে। তো অনেক বই বিক্রি হয়েছে এখানে এই পর্যন্ত 5 দিনে কয়েক লক্ষ বই বিক্রি হয়েছে বলে এমন কথা আমাদেরকে জানিয়েছেন। তবে 26 দিন ব্যাপী যেহেতু বই মেলার এই আয়োজনে আরো মানুষের সমাগম দিন যাচ্ছে, দর্শনার্থীদের ভিড় বাড়ছে, আকর্ষণ বাড়াচ্ছে অনুষ্ঠান থেকে আয়োজন রেখেছে বই। তাদের সাথে আমরা দেখেছি সবাইকে কথা বলতে পারছি, কেমন লাগছে বলবো? আমরা তৈরি তো, ঠিক আছে স্যার। সম্মানিত শিক্ষক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করবো, সবাই উঠে একটু ওইদিকে মেলা ঢোকার আগে আমরা সবাই রেডি হই, সবাই পিছনে পিছনে থাকি যায়। আগামীকাল ঠিক আছে আশা করা হচ্ছে। এই ছিল আমার একটা আজকে অসাধারণ একটা কর্মসূচি হবে। আমার মনে হয় না এই ধরনের কোনো কর্মসূচি লাগবে না, ওটা পরে পরে আর লাগবে না। তো আমি জানতে পারলাম সেখানেও ধীরে ধীরে আসলে জমে উঠছে বইমেলা।
এই যে আমাদের এখানে ঢাকার যে বইমেলা অমর একুশে গ্রন্থমেলা, এখানেও আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মানুষের সংখ্যা আসলে বাড়তে শুরু করেছে। আগামীকাল আছে বইমেলা, তারপরেই আসলে শুক্র শনিবার, এবং শুক্র শনিবারের সবচেয়ে বেশি মানুষ এসে থাকে। বইমেলায় অনেক ইতিহাসের বই রয়েছে, আর প্রতিটি বইয়ের পেছনে রয়েছে এক একটি ইতিহাস। সেই ইতিহাস লেখা থেকে শুরু করে, প্রিন্টিং থেকে শুরু করে, বাইন্ডিং থেকে শুরু করে, সেলাই করা এবং মানুষের হাতে পৌঁছে দেওয়া, প্রচ্ছদাকার, সকল কিছু নিয়েই আসলে এই বইমেলায় আমরা আলাপ করব, পাঠকের সঙ্গে কথা বলবো। তবে আজকের মতো শেষ করছি আমাদের আজকের আয়োজন। বাংলা লিংকের সৌজন্যে প্রতিদিনের বইমেলা হয় প্রতিদিন বিকেল ঠিক 4:30টায়। নিশ্চয়ই প্রতিদিনই আপনারা থাকবেন আমাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আবার